তো তোমাদের সবাইকে আবার স্বাগত এসি স্টাডিতে। তো আজকে আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি, সিম্পল লিফটিং মেশিন, যেটা তোমাদের ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা বইতে আছে, তারই অন্তর্গত সিম্পল লিফটিং মেশিন। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই যে সিম্পল লিফটিং মেশিন যেটা আমাদের আছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ মেশিন কথাটা উল্লেখ আছে। তো আমরা বেসিক্যালি মেশিন বলতে আমরা কি জানি? প্রথমেই তো আমাদের মনে প্রশ্ন আসবে যে মেশিন কী রে বাবা, মেশিন খায় না মাথায় আমাকে, মেশিন কি, মেশিন দিয়ে কী হবে, তাই তো? তো দেখো, মেশিন বলতে আর কিছু না, যেটা আমাদের মানুষের জীবনকে, দৈনন্দিন জীবনকে, আমার যে এফোর্টটা আমরা দিই বা যে পরিমাণ পরিশ্রম করি সেটাকে কম করে, আমাদের সময় বাঁচিয়ে দেয়, এবং জটিল থেকে জটিলতর কাজ সেটা আমাদের মেশিন সহজে করে দেয়। ঠিক আছে, তো এটা মেশিন নিয়ে কিছু কিছু কথা গেল। তাহলে চলো 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 মেশিন তাহলে কি একটু তাহলে আমাদের জেনে নেওয়া যাক যে মেশিন কি। ঠিক আছে, তাহলে মেশিন, দেখো, এ মেশিন, আমি বলে বলে লিখে লিখে যাচ্ছি, শুনে নাও। এ মেশিন ইজ এ কম্বিনেশন অফ A machine is a combination of mechanism. A machine is a combination of mechanism which converts the which converts the given input to a desired output। না কি বলছি, না, একটা মেশিন ইজ এ কম্বিনেশন অফ মেকানিজম। একটা মেশিন হচ্ছে কয়েকটা মেকানিজমের কম্বিনেশন, যেটা কনভার্ট করছে, যেটা পরিবর্তন করছে কিনা গিভেন ইনপুট, আমি যে পরিমাণ ইনপুট তাতে দিচ্ছি বা যে পরিমাণ এফর্ট বা বল আমি ওই মেশিনটাতে প্রয়োগ করছি, আমি যে যে কাজটায় প্রয়োগ করছি সেটা একটা, আমি যে আউটপুটটা চাইছি সেটা পরিণত হচ্ছে। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো, যেমন আমাদের টেবিল ফ্যান বা পাখা, সিলিং ফ্যানের যে পাখা, আমরা কী করছি, আমরা জাস্ট সুইচ বোর্ডে গিয়ে সুইচে টিপছি আর পাখা চলছে। আমরা এখানে এফোর্ট কী দিলাম না, এফোর্ট যে আমরা জাস্ট এখানে সুইচ বোর্ডে সুইচটা টিপলাম, আউটপুট কী পেলাম না, আউটপুট পাখাটা ঘুরছে এবং আমরা হাওয়া পেলাম। এটা আমরা হচ্ছে আউটকাম, এটা পেলাম। ইনপুট দিলাম এফোর্ট, যে পরিমাণে সুইচটা টিপলাম ইলেকট্রিসিটি গেল, তার মধ্যে আউটপুট কী এলো না, আমাদের হাওয়া এলো, আমরা পাখা বাতাস পেলাম। এরপর তোমরা একটা এক্সাম্পল নিয়ে নাও, কি এক্সাম্পল হতে পারে, অনেকগুলো এক্সাম্পল হয়, তার মধ্যে একটা এক্সাম্পল তোমাদের সিলেবাসের অন্তর্গত স্ক্রিউ জ্যাক। স্ক্রিউ জ্যাক সব পরে আসবো আমরা এগুলো সব। এইবারে এইখানে যে বেসিক্যালি কথাটা তোমরা দেখলে, যে ডেজায়ার্ড আউটপুট, আমরা তো এখানে দেখো মেশিনারি নিয়ে কাজ করছি, এখানে কি ডেজায়ার্ড আউটপুটটা কি, মানে কি আউটপুটটা আমরা চাইছি, ডেজায়ার্ড আউটপুট, আউটপুটটা কি না, হেভি লোড লিফটিং। ডেজার্ট আউটপুটটা আমরা কী চাইছি মেশিনারিতে, আমরা এখানে মেশিনে কী চাইবো না, হেভি লোড লিফটিং হবে। লিখে দিচ্ছি সেটা হেভি লোড লিফটিং। লোড লিফটিং, এবার লোডকে আমরা কী দ্বারা ডিনোট করছি, ডাব্লু দ্বারা ডিনোট করছি। সরি, ডাব্লুটা একটু ঠিক করে লেখা হলো না, কী দ্বারা ডিনোট করছি না, ডাব্লু দ্বারা আমরা লেখা করছি। এবার ইনপুট কী দিলাম, আমি এখানে ইনপুটটা কী দিলাম না, ইনপুট হচ্ছে এফর্টটা, ইনপুট কী না, এফর্ট, তাকে আমরা পি দ্বারা ডিনোট করছি। এইবারে এই যে মেকানিজম বা এই যে মেশিন, আমরা মেশিন বলতে কী তাহলে বুঝলাম না, আমি একটা সামান্য পরিমাণের ইনপুট বা আমি একটা এফর্ট দেবো, যেটা কনভার্ট হবে একটা আউটপুটে। সেই আউটপুটটা কি, আমি যে আউটপুটটা চাইছি বা আমি যেটা চাইছি সেটাতে। একটা বাস্তব উদাহরণ তোমরা নিয়ে নাও, যেমন ধরো মা বাবা তোমার পেছনে সময় নষ্ট করছে বা তোমার পেছনে পয়সা দিচ্ছে বা তোমার পেছনে টাইম স্পেন্ড করছে, স্যারেরাও টাইম স্পেন্ড করছে,
আউটপুটটা কি? একটা ভালো মার্কশিট বা একটা ভালো জায়গায় পৌঁছানো, এটাই আউটপুট। সেমনি মেশিনের ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটা আসছে। আমি একটা সামান্য ন্যূনতম একটা এফোর্ট প্রয়োগ করব এবং আউটপুটটা আমি বেশি পাবো, কার্যকরী আউটপুট পাবো। এটা একটা মেশিনের সম্বন্ধে গেল। এইবারে এই মেশিনেরই অন্তর্গত একটা পার্টে আমরা এবার আসবো। কি পার্ট? না, সিম্পল লিফটিং মেশিন। এবার আমরা আসবো সিম্পল লিফটিং মেশিন। ঠিক আছে, তো লেখা যাক সিম্পল লিফটিং মেশিন। তো জানা যাক সিম্পল লিফটিং মেশিনটা আবার কি, এটা আবার কোথায় গিয়ে এলো না। এ সিম্পল লিফটিং মেশিন is a device that can lift heavy load by applying less effort as compared to load। মানে কি বলছে না, এটাই বলছে যে একটা সিম্পল লিফটিং মেশিন ইজ এ ডিভাইস, একটা সিম্পল লিফটিং মেশিন একটা ডিভাইস দ্যাট ক্যান লিফট হেভি লোড, যেটা তোলে অনেক হেভি লোড। বা এটা ভালো করে বলছি শোনো, সিম্পল লিফটিং মেশিনটা আসলে হচ্ছে যে একটা মেশিন যেটা অনেক ভারী জিনিস বা ধরতে পারো 10 টনের জিনিস কি 100 টনের জিনিস, যেইটা রোডের জিনিসটা খুব সহজেই লিফট করতে করে দেবে কি তুলে দেবে বা তুলতে সক্ষম হবে একটা ন্যূনতম এফর্ট বা বল প্রয়োগ করে, কম্পেয়ার টু লোড, যে লোডটা আমরা দিচ্ছি। তার মানে এবার কি তোমরা কি বলে দাদা একটা ক্লিয়ার করো, একটু ভালো করে বুঝি দাও। ঠিক আছে, আর একটু ভালো করে বুঝে নিই। না ধরো আমি 10 টনের আমার রড আছে, সেইটাকে আমি 3 তলায় তুলবো। 3 তলা বলতে কি 3rd ফ্লোরে আমি হয়তো ওটা নিয়ে যাব। এবার ওটাকে তো বয়ে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তো ওটাকে আমি লিফট করবো, মেশিন দিয়ে আমরা তুলে পাঠাবো। তো কি করব, একটা আমি ন্যূনতম একটা এফোর্ট আমি ওখানে প্রয়োগ করবো। ন্যূনতম এফোর্টটা কি, যে মেশিনারিগুলো চলে আমি ওখানে জাস্ট একটা সুইচ টিপে দিলাম, একটা ন্যূনতম এফোর্ট আমাকে জাস্ট সুইচটা টিপতে হলো, আর তার ফলে কি হলো, ওই 10 টনের যে আমার রডগুলো ছিল সেগুলো আমার 3 তলায় পৌঁছে গেল। এটা হচ্ছে সিম্পল লিফটিং মেশিন। ঠিক আছে, এইবারে এই সিম্পল লিফটিং মেশিনের আমরা আসবো ইউজেস বা এর অ্যাডভান্টেজেস কি, সিম্পল লিফটিং মেশিনের অ্যাডভান্টেজেস আমার কি, সেগুলো করা যাক। এবারে ইউজেস বা অ্যাডভান্টেজ তোমরা কি বলতে পারো। 1 নম্বর হচ্ছে লিফট টু লিফট হেভি লোড heavy loads to lift heavy loads which is not possible manually। না, টু লিফট হেভি লোডস অনেক ভারী জিনিসপত্র তুলতে সাহায্য করে, হুইচ ইজ নট পসিবল ম্যানুয়ালি, যেটা সাধারণ পক্ষে পসিবল নয়, যেটা আমাদের বাস্তব পক্ষে একটা মানুষের ক্ষেত্রে পসিবল নয় যে ওই ভারী জিনিসপত্রগুলোকে তুলে নিয়ে যাওয়া। সেটা ভারী জিনিসগুলো তুলে এই সিম্পল লিফটিং মেশিন সহজে ওগুলো বয়ে দেয়। 2 নম্বর কি হচ্ছে না, টু মিনিমাইজ হিউম্যান এফর্ট। না, আমাদের মানুষের যে এফর্টটা সেটাকে কম করে দেয়, মিনিমাইজ করে দেয়।
এইবারে এটা তো সিম্পল লিফটিং মেশিন তোমাদের গেল, এবার আর একটা আমাদের মেশিন আছে, সেটা কি না কম্পাউন্ড মেশিন। কি মেশিন না কম্পাউন্ড মেশিন, COMPOUND কম্পাউন্ড মেশিন। তো আগে কম্পাউন্ড মেশিনটা কি না, কম্পাউন্ড মেশিন হচ্ছে অনেকগুলো এক বা একাধিক সিম্পল মেশিনের কম্বিনেশনে এটা আমার তৈরি হয়েছে। তো যেটা বললাম সেটাই আমরা একটু লিখে নিই চলো। না কম্পাউন্ড মেশিন কি না, ইট ইজ এ মেশিন হুইচ consist which consist of combination of one, sorry একটু ভুল হয়ে গেল, combination of one or more than one simple machine। সেটাই বললাম, যেটা এক্ষুনি লিখলাম, মানে আর কি বললাম সেটাই লিখেছি। না এটা একটা মেশিন যেটা আমার অনেকগুলো এক বা একাধিক মেশিনের সিম্পল লিফটিং মেশিনের কম্বিনেশনে এটা আমার গঠিত হয়েছে। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড মেশিন। তো এবারে এই মেশিন সম্বন্ধে তো গেল, এইবারে আমি এতক্ষণ ধরে যে এফর্ট বলে আসছিলাম, এফর্ট যে আমরা যে পরিমাণ এফর্ট বলতে পারো বা যে পরিমাণ বল প্রয়োগ করছি, সেই এফর্টটা কি? কোশ্চেন তো আসতেই পারে যে সেই এফর্ট কি দাদা বলছো, এফর্টটা কি? তো চলো সেই এফর্ট সম্বন্ধেই না আমাদের একটু জেনে নেওয়া যাক যে এফর্টটা কি। চলো তাহলে এফর্ট একটু জানা যাক। এফর্টকে আমরা বেসিক্যালি পি দ্বারা ডিনোট করতে করি, ঠিক আছে? দেখো আমরা যে পরিমাণ বলটা প্রয়োগ করছি কোনো একটা ভারী জিনিসপত্রগুলোকে তোলার জন্য, সেটাই হচ্ছে এফর্ট। এইবারে এটা একটু ভালো করে একটু লেখা যাক না, দ্য ফোর্স, অন্য কালিয়ে নিই, একটু নীল কালিয়ে নিই, তাহলে একটু দেখতেও ভালো লাগবে। দ্য ফোর্স হুইচ ইজ the force which is applied to the force which is applied to lift মানে তোলা, lift a load is called as effort। না যে বলটা আমার একটা লোডকে বা একটা ভারী বস্তুকে তুল তুল মানে যে তুলতে সাহায্য করে, বা যে পরিমাণ বল আমি একটা বস্তুকে তোলার জন্য অ্যাপ্লাই করি, প্রয়োগ করি, সেটাই হচ্ছে আমার এফর্ট। এবারে এফর্টটাকে আরেকটা সংজ্ঞা লিখে নেওয়া যাক, এটা তো একটা সংজ্ঞা হলো, আরেকটা লিখে নেওয়া যাক না, দ্য এফর্টের একটা সংজ্ঞা কি, দ্য ফোর্স হুইচ ইজ অ্যাপ্লাইড the force which is applied to overcome the resistance is called as effort। না যে পরিমাণ বল আমি বা যে পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করছি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, যে ওই লোডটাকে তোলার জন্য এটা আমার ওভারকাম হচ্ছে, সেটাই হচ্ছে আমার এফর্ট। মানে এফর্ট বলতে বেসিক্যালি আর কিছুই না, যে পরিমাণ আমি বলটা প্রয়োগ করছি বা যে পরিমাণ ন্যূনতম আমি যে ইনপুটটা দিচ্ছি একটা লোডকে তোলার জন্য, হেভি লোডকে লিফট করার জন্য, সেটাই হচ্ছে আমার আলটিমেটলি এফর্ট। ঠিক আছে, এবার এফর্ট তো গেল। এবার লোডটা কি না, লোড তো আমরা সবাই জানি কোনো ভারী বস্তু, ভারী জিনিস লোড বা ওয়েটকে আমরা জানাতো লোড দিয়ে বলি।
সেটা একটু আমাদের তাহলে জেনে নেওয়া যাক যে এবার লোডটা কী। কিন্তু আমাদের মেশিনারির ক্ষেত্রে যে লোডটা কী, যেমন সিম্পল মেশিন লিফটিং মেশিন তখন পড়ছি, তো এক্ষেত্রে লোডটা কী আমরা কীভাবে বলবো? না এখানে এই যে লোড বা এই যে ওয়েট, এখানে যে ওয়েটটা তোলা হবে একটা মেশিনের সাহায্যে দিয়ে, বা যে ওয়েটটা আমরা একটা মেশিনের সাহায্যে দিয়ে তুলবো বা লিফট করা হবে, সেটাই আমরা লোড বলবো। তার সংজ্ঞাটা একটু লেখা যাক, দ্য ওয়েট টু the weight to be lifted with the help of machine is called as load. লোডটা কি না, the weight to be lifted with the help of machine is called as load. না যে ওয়েটটা আমরা তোলা হচ্ছে মেশিনের সাহায্যে সেটাই আমরা বলি লোড। ঠিক আছে, তো এই লোডের আর আমরা কীভাবে ডিসক্রাইব করতে পারি? না আরেকভাবে আমরা ডিসক্রাইব করতে পারি দ্য রেজিস্টিভ force to be overcome with the help of machine is called as load. এটা লোডটাকে আমরা এইভাবেও আমরা ডিসক্রাইব করতে পারি। এইবারে আমাদের কয়েকটা পয়েন্ট একটু আমাদেরকে মনে রাখতে হবে। না কি পয়েন্ট মনে রাখতে হবে? না এই লোড আর এফর্টের ক্ষেত্রে তো দেখা যাক। না এই কালিটা হচ্ছে না, অন্য কি কালি নেওয়া যায়? এই কালিটা নেওয়া যাক। না কি না পয়েন্ট টু রিমেম্বার, আলটিমেটলি যে এখান থেকে যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে, 1 নম্বর হলো ম্যাগনিটিউড। আগে বলে দিই শোনো, এই যে আমি টোটাল যে এফর্টটা প্রয়োগ করছি না, এই যে টোটাল যে বলটা আমি কোনো একটা লোডকে লিফট করার জন্য প্রয়োগ করছি, একটা সামান্য ন্যূনতম যে এফর্টটা প্রয়োগ করছি, তার টোটাল যে ধরো সাবমিশন বা তার টোটাল যে এফর্টের ম্যাগনিটিউডটা, সেইটা আমার এই লোডের থেকে না সবসময় ক্ষুদ্র হবে কম্পেয়ার টু লোডের থেকে। আমরা যে লোডের সঙ্গে যেটা কম্পেয়ার করি এফর্টটাকে, তাহলে সেটা অলওয়েজ স্মল হবে। কেন হবে? কারণ আমি একটা ছোট্ট একটি বল বা একটি ফোর্স অ্যাপ্লাই করছি, এবং যেই ফোর্সটা আমার আমি যে আউটপুটটা দিচ্ছি সেই আউটপুটে আমার কনভার্ট হয়ে একটা হেভি লোডকে আমার তুলে দিচ্ছে। তো ওটা একটু লেখা যাক। না ম্যাগনিটিউড অফ effort is always small as compared to the load. ঠিক আছে, না ম্যাগনিটিউড অফ এফর্টটা কি না, আমাদের যে ম্যাগনিটিউড অফ এফর্ট মানে টোটাল যে সামেশন বলতে পারো বা টোটাল যে এফর্টটা, সেটা আমাদের সবসময় লোডের থেকে ছোট হবে। সেটাই তো হচ্ছে রে বাবা। কারণ আমরা যদি একটা 10 কিলো নিউটনের যদি একটা বস্তুকে যদি তুলতে যাই, আমরা তো স্বাভাবিকভাবে সেটা পারবো না, আমরা মেশিনের সম্বন্ধেই করবো। মেশিনকে কী করছি, জাস্ট আমরা একটা সুইচ প্রেস করছি। সেই সুইচটা প্রেস করতে যে ন্যূনতম যে বলটা আমরা অ্যাপ্লাই করছি, আর সেই লোডটাকে তুলতে যে পরিমাণ বল আমরা ওখানে অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা তো সবসময় তো স্মল আসবে। সেটা এখানে লিখে দিয়েছি। তো এবার এই পয়েন্টটাকে একটু ঘুরিয়ে লিখে দিই। না ঘুরিয়ে কী লিখবো? না magnitude of load is always
always more than the effort. Now magnitude of load is always more than the effort. একই কথা আমি আবার ঘুরিয়ে লিখলাম, মানে এটা হচ্ছে ঘুরিয়ে নাক দেখানো যাক আমরা করি, তো সেটাই করেছি একটু। এইবারে এটা ভাইটাল একটা পয়েন্ট দেখা যাক, মেন যেটা পয়েন্ট, দ্য ইউনিটটা কি না, ইউনিট অফ লোড অ্যান্ড এফর্ট ইজ নিউটন। না এখানে যে পরিমাণ ওয়েটটাকে তোলার জন্য যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাই হচ্ছে আমার লোড, আর এখানে যে পরিমাণ এফর্ট আমি দিই, যে পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করছি এখানে যে ফোর্স, সেই দুটোই তো আমাদের ফোর্স, সেই দুটো ফোর্স বা বলতে পারো ফোর্সের আমাদের ইউনিট কি না নিউটন। তাহলে এক্ষেত্রে আমাদের দেখা যাবে লোড আর এফর্ট এদের দুজনেই কিন্তু সেম ইউনিট কি না নিউটন। তো এবারে নেক্সট টপিকে আমাদের আসা যাক। নেক্সট টপিক হচ্ছে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ না মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এম ডট এ। না মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে এইটা আমাদের যে লোড আর এই এফোর্ট এদের রেশিওটাই হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তো কি লিখে নেওয়া যাক না, ইট ইজ ডিফাইন্ড, মেকানিক্যাল অ্যাডভান্টেজটা ডিফাইন করা হয় না, ইট ইজ ডিফাইন্ড as the ratio, it is defined as the ratio of load to be lifted to the effort applied। না এটা ডিফাইন করা হচ্ছে না, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ লোড টু বি লিফটেড, যে পরিমাণ লোডটা আমি তুলছি, টু দ্য এফর্ট অ্যাপ্লাই, যে পরিমাণ আমি এফর্টটা অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে না, এখান থেকে আমরা লিখতে পারি মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান লোড, যাকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করছিলাম, লোড ডাব্লিউ ডিভাইডেড বাই এফর্ট। এফর্টকে আমরা পি দ্বারা ডিনোট করছি, সমান ডাব্লিউ বাই পি। তাহলে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজের ইউনিট কি হবে, এই মেকানিক্যাল অ্যাডভান্টেজে কি ইউনিট হবে ভাবো তোমরা, না এর কোনো ইউনিট হবে না। কারণ কি না, এই দেখো লোড আর এফর্ট এদের দুজনেরই কিন্তু সেম ইউনিট নিউটন, তাহলে এটা কি ইউনিটলেস। তাহলে এটা কি না, এটা ইউনিটলেস, কারণ একটাই, কারণ এদের সেম ইউনিট, দুটো এই লোড আর এফর্টের ইউনিট হচ্ছে ডাব্লু। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ গেল। নেক্সট টপিকে আমাদের যা যাক, নেক্সট কি আছে আমাদের, তো আমাদের নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও। নেক্সটে কি আছে, ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিওটা কি, ঠিক আছে, তো ভেলোসিটি রেশিওটাকে বোঝার আগে একটা ছবি আমাদের আঁকা যাক, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা ছবি আঁকা যাক। আচ্ছা আমরা ছোটোবেলাতে বা বাচ্চাবেলায় সবাই আমরা এই এই জিনিসটাকে দেখেছি, দাঁড়াও এটা অন্য কালি দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আমরা ছোটোবেলায় কি সবাই সিসতে চেপেছি, সিসো দেখছো লাইনটা পেকে যাচ্ছে ঠিক, আবার এক মিনিট। আমরা এই যে যেটা আমরা সিসো মানে কোনটা দাঁড়া দেখাচ্ছি, আগে ছবিটা একটু এগিয়ে নিই। একটু বেঁকে গেল, থাক অসুবিধা নেই আর, এটাকে দিয়ে কাজ চালিয়ে দিই।
দেখো এক সেকেন্ড, জাস্ট একটু প্রবলেম হচ্ছে এখানটা, ছবিটা আঁকতে গিয়ে জাস্ট একটু বেঁকে যাচ্ছে। সিসো মানে দেখো, আমরা ছোটোবেলায় দেখো এখানটায় আমাদের একটা জিনিস পার্কে গিয়ে যেটা খেলা থাকতো, যে এখানটা একটা রদের বেরিয়ে থাকতো, এখানে একটা বসার জায়গা থাকতো আর এখানে একটা বসার জায়গা থাকতাম, দুজন দুদিকে বসতাম। এ যখন উপর দিকে উঠছে তখন এ তখন নিচের দিকে নামছে, আবার এ যখন নিচ দিয়ে নামছে তখন এ আবার এই দিকে জিনিসটা উপর দিকে উঠছে। তো এটা হচ্ছে আমাদের সিসো ছিল, এটা আমরা সবাই পরিচিত। তো এটা দিয়ে একটু বোঝা যাক। দেখো আমি এই পয়েন্টে এই যে সিসোটা তখন উপরে আছে, এটা ডটের লাইন দিয়ে বুঝেছি, যখন এটা নিচের দিকে যাবে আর এটা তখন উপর দিকে উঠবে, ঠিক আছে? তো দেখো আমি এই পয়েন্টে, আমি এইখানটাতে সিসোর একবারে এই দিকের ধারে একটা নির্দিষ্ট পরিমাণ একটা এফর্ট এফর্ট একটা নির্দিষ্ট পরিমাণ আমি এফর্ট অ্যাপ্লাই করছি। কি জন্য না, এই দিকে দেখ একটা লোড আছে, এই দিকে একটা লোড ডাব্লু আছে, সেটাকে আমি লিফট করার জন্য একটা এখানে নির্দিষ্ট পরিমাণ এফোর্ট অ্যাপ্লাই করছি। এইবারে কি হবে না, এই এফোর্টটা যেটা দেখছো, এটা যখনই তখনই এটা উপরে যাবে, এটাকে তো আমি নিচের দিকে নামাতে চাইছি, এটাকে উপর দিকে তুলতে চাইছি, কিন্তু এই যে লোডটা তখনই লিফট করবে যখন এই যে এফর্টের পি, এই পি গ্রেটার দ্যান ডাব্লু হবে, তবেই তো করতে পারবো। কারণ দেখো এখানে ধরো 10 টনের একটা তোমার ধরো ওজন আছে এই বস্তুটার, এবং তাতে যদি অ্যাপ্লাই করার জন্য যদি আমি 10 টনের কম ফোর্স বা বল অ্যাপ্লাই করি, বা 10 কিলো নিউটন বা 10 কিলো নিউটনের একটা যদি আমার ধরো এখানে ফোর্স লাগতো, আমি তার থেকে কম 10 কিলোমিটারের কম আমি এখানে এফর্ট বা বল আমি অ্যাপ্লাই করছি, তাহলে তো সেটা উঠবে না। সেই জন্যই আমাকে এখানে এমন একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে যেটা আমার এই ডাব্লুটাকে লিফট করতে আমি সাহায্য করে। তাহলে দেখো এইখানে যে এফর্টটা যদি অ্যাপ্লাই আমরা করে দিই, এইখানে এই যে এফর্টটা আমরা অ্যাপ্লাই করলে এটাই প্রথমে দাঁড়িয়ে পাল্লাটা এখানে, মানে পাল্লাটা এখানে ছিল, সে আমার এখানে চলে আসবে, তাহলে এই একটা ডিস্টেন্স আমার ওভারকাম করবে। সেরকমভাবে এই যে ওয়েটটা এখানে ছিল, লিফট হয়ে এইখানে চলে আসবে ডাব্লু, তাহলে এও তো একটা ডিস্টেন্স আমার কি ওভারকাম করবে। তো কি করবে না, সবাই তো একমত। এইখানে যে এফোর্টটা আছে, এই এফোর্টটাকে যখন আমি অ্যাপ্লাই করব এই পয়েন্টে, তখন এ তো কি নিচের দিকে আসবে, আর এই যে ডাব্লুটা এ তো যাবে উপর দিকে। তাহলে কি হবে না, এই যে এফোর্টটা, এটা তো একটা ডিস্টেন্স কভার করছে না, কতটা কোন ডিস্টেন্সটা কভার করছে না, এই ডিস্টেন্সটা কভার করছে। আর এখানে ডাব্লুটা কি উপর দিকে যাচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা কভার করছে। এই ডিস্টেন্সটাকে আমি এক্স দ্বারা ডিনোট করছি, এইটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করছি। এই যে এই যে ডিস্টেন্সটা ওভারকাম করছে, দেখো একটা সেম টাইমই তো করছে। সেম টাইমটা কি দেখো, কারণ যেই মুহূর্তে এইটা নিচে নামলো সেই মুহূর্তেই কিন্তু এটা উপরে উঠলো। এমনটা নয় যে এইটা আগে নেমে চলে এলো এফোর্টটা, এই যে এই দিকের পোর্শনটা আগে নেমে চলে এলো, এইটা শেষকালে উঠলো, তা তো নয়। এও নামতে শুরু করলো, এও উঠতে শুরু করলো। দেখো একই সময়ে কিন্তু দুটো হয়েছে, এমনটা নয় যে ভিন্ন সময় হয়েছে, দুটো কিন্তু একই টাইমে এই দুটো ঘটেছে, ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্সটা, এফোর্ট একটা ডিস্টেন্স ওভারকাম করলো, আর এই যে লোড, এটা ডাব্লু, এটাকে আমরা লোড বলছি, এটাও একটা ডিস্টেন্স কভার আপ করলো ওয়াই, কি না সেম পিরিয়ডিক্যাল টাইম। না কি হলো না, এখানে দ্য প্রসেস উইল বি হেল্ড অ্যাট এ সেম টাইম। এই যে ডিস্টেন্সটা এরা কভার আপ করলো, এই এক্স আর ওয়াই এর রেশিওটাই হচ্ছে ভেলোসিটি রেশিও। তাহলে এটাকে একটু ভালো করে আমাদের লেখা যাক সংজ্ঞাটা, তাই তো? তাহলে চলো সংজ্ঞাটা একটু আমাদের ভালো করে তাহলে লেখা যাক। তাহলে সংজ্ঞাটা চলো না, এই ভেলোসিটি রেশিও না, ইট ইজ ডিফাইন
it is defined as the ratio of distance traveled by the, সরি লেখাটা একটু খারাপ হয়ে গেল, distance traveled by the effort in a particular আগে সংজ্ঞাটা লিখিয়ে দিয়েছি, তারপর আমি বলে ব্যাখ্যাটা করে দিচ্ছি, ঠিক আছে? particular period of time to the distance traveled by the by the load in that period of time. না কি বলছে? না এটা বলছে it is defined as the ratio of distance traveled by the effort. না এটা একটা রেশিও যেটা আমাদের ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য এফর্ট, যে পরিমাণ ডিস্টেন্সটা আমার এফর্টটা ট্রাভেল করছে, যে পরিমাণ ডিস্টেন্সটা আমার এফর্টটা ট্রাভেল করছে ইন এ পার্টিকুলার, সরি একটু এখানটা ভুল হয়ে গেল, ইন এ পার্টিকুলার, দেখছো, ইন এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, এখানটা একটু নড়ে যাচ্ছে, পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। এই যে এফর্টটা, এই যে আমাদের ডিস্টেন্সটা, এই যে এক্স ডিস্টেন্সটা ট্রাভেল করছে একটা নির্দিষ্ট পার্টিকুলার সময়, আর টু দ্য পার্টিকুলার পিরিয়ড অফ টাইম টু দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য রোড ইন দ্যাট পিরিয়ড অফ টাইম, টু দ্য এই যে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য লোড ওয়াই, এই ওয়াইটাও সেম পিরিয়ডিক্যাল টাইমই কিন্তু ডিস্টেন্সটা আমার ট্রাভেল হচ্ছে। তো এটাই তো আমার ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিওটা কি না, এফর্টটা আমার যে পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করছে একটা নির্দিষ্ট সময়, সেম পরিমাণই ডিস্টেন্সটা কিন্তু এখানে ট্রাভেল করবে না, ডিস্টেন্সটা কিন্তু ভিন্নভাবেও ট্রাভেল করতে পারে, যতটা পরিমাণে আমি এফর্ট প্রয়োগ করবো ততটা পরিমাণে আমার লোড লিফটেড হবে, কিন্তু ডিস্টেন্সটা সবার ভিন্নভাবে ট্রাভেল হবে, যে পরিমাণ আমি এফর্ট প্রয়োগ হবে সেই পরিমাণে কিন্তু আমার লোডটা লিফট হবে, তার বেশিও না তার কমও না। না এফোর্টের ডিস্টেন্স ট্রাভেল আলাদা, রোডের কিন্তু ডিস্টেন্স ট্রাভেলটা আলাদা, যে ট্রাভেল যে কতটা পরিমাণ ডিস্টেন্স ওরা করছে এই দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা, কখনোই এরা দুটো কিন্তু এক হবে না। না ভেলোসিটি রেশিও হচ্ছে এটা রেশিও যেটা যে আমাদের যে এফোর্টটা যেটা ট্রাভেল করছে একটা নির্দিষ্ট সময়ে, তার সাথে আমাদের যে লোডটা ট্রাভেল করছে একটা ডিস্টেন্সে ঠিক সেই সময়, এদের দুজনের রেশিও তাই হচ্ছে আমাদের, বা এর দুজনের যে অনুপাত সেটাই হচ্ছে আমার ভেলোসিটি রেশিও। ঠিক আছে, তো আমরা যেখানে হোয়ার একটু লিখি, হোয়ার এক্স ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেলড বাই the effort, আর y equals to distance traveled by the load। ঠিক আছে, এক্স হচ্ছে তার ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য এফোর্ট, কতটা পরিমাণ এফোর্ট আমার ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটি হচ্ছে আমার এক্স, আর কতটা পরিমাণ লোড আমার ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটি হচ্ছে ওয়াই। এখানে মনে রাখবে একটা জিনিস, এখানে মেন যে পয়েন্টটা মনে রাখতে হবে, না মেন আমার কি পয়েন্টটা মনে রাখতে হবে, না মেন হচ্ছে দ্য প্রসেস উইল বি হেল্ড অ্যাট এ সেম টাইম,
এই প্রসেসটা হবে একটা একই সময় আমার ঘটিতে হবে। তাহলে এখান থেকে আমরা ভি আর ভেলোসিটি রেশিও লিখতে পারি x/y। ঠিক আছে, তা আমরা এখান থেকে এইটা আমরা আলটিমেটলি লিখতে পারি ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু x/y। ঠিক আছে, তো এইটা না হয় গেল ভেলোসিটি রেশিও। তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে তোমাদের যা কিছু যেখানটা অসুবিধা হবে সেখানে তোমরা কমেন্ট করতে পারো, কিংবা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্টও করতে পারো। ঠিক আছে, এইবারে আমরা এতক্ষণ ধরে একটু আগে দেখে এলাম যে ইনপুট, আমরা এতক্ষণ ধরে যে ইনপুট সম্বন্ধে বলছিলাম যে ইনপুটটা কি। তাহলে এরপরে ইনপুট সম্বন্ধে আমার একটু জানা যাক। ঠিক আছে, ইনপুট না, ইনপুটটা হলো দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। আগে একটু লিখে নিই, আগে সংজ্ঞাটা লিখে নিই। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, the amount of work done by the effort is called input। না, যে অ্যামাউন্টের আমি ওয়ার্ক ডান করছি বা যে অ্যামাউন্টের আমি কাজ করছি বাই দ্য এফর্টকে নিয়ে, সেটাই হচ্ছে আমার ইনপুট। তাহলে কি, আমি যে পরিমাণ কার্য আমি করছি এফর্টকে নিয়ে বা যে পরিমাণ এফর্ট আমি প্রয়োগ করছি সেটাই হচ্ছে আমার ইনপুট, তাই তো, ইনপুট। এইবারে আমরা এই ইনপুট সমান আমরা কি লিখতে পারি, ইনপুট সমান আমরা কি লিখতে পারি। এই ইনপুট দেখো, আমরা এফর্টকে আমরা কি দ্বারা ডিনোট করছিলাম, পি দ্বারা। সেটা ঠিক আছে, এই এফর্ট আর এই যে ডিস্টেন্স ট্রাভেল, দেখো সবের ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স ট্রাভেল হয়। লোড আর এফর্টের কিন্তু ডিস্টেন্স ট্রাভেলটা পুরো ভিন্ন। এইটা নয় যে এই এফর্ট যে পরিমাণ ঘটছে সেই পরিমাণে কিন্তু লোড হবে। এফর্টটা আমি যতটা অ্যাপ্লাই করবো সেই পরিমাণে কিন্তু লোড অ্যাপ্লাই হবে, মানে সেই পরিমাণে লোডটা লিফটেড হবে। কিন্তু তার মানে এইটা নয় যে এফর্ট যে পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল হবে লোডেরও কিন্তু সেম ডিস্টেন্স ট্রাভেল হবে, আগে না। এফর্টের যে ডিস্টেন্স ট্রাভেল হবে আর লোডের যে ডিস্টেন্স ট্রাভেল হবে সেটা সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, ওরা সেম প্রসেসে হবে, যতটা পরিমাণ এফোর্ট দেবো ততটা পরিমাণই লোড অ্যাপ্লাই হবে, কিন্তু যে পরিমাণ এফোর্ট ডিস্টেন্স ট্রাভেল করবে সেই পরিমাণ লোড কিন্তু ডিস্টেন্স ট্রাভেল নাও করতে পারে, আসলে করবে না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এখানে যে দেখো এফোর্ট এফোর্ট আমরা অ্যাপ্লাই করছি আর এই যে ডিস্টেন্স ট্রাভেল করছে, এই দুটো কিন্তু আলটিমেটলি সেম সময়েই ঘটছে। আর এই এফোর্টটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা ইনপুটটা দিচ্ছি, তাহলে আমরা ইনপুট সময় লিখতে হতে পারি পি ইন্টু এক্স, হোয়ার পি কি, হোয়ার পি ইকুয়ালস টু এফর্ট, আর এক্স মানে কি, এক্স মানে আমরা অলরেডি জেনে এসেছি না, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য এফর্ট। দুটো যেহেতু একই সময় হচ্ছে, এফর্টও দিচ্ছি আর আমার ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে। ইনপুট ইকুয়ালস টু পি ইন্টু এক্স। ইনপুট গেল, আউটপুট কি না, আউটপুটও ঠিক সেম হবে। আউটপুটটাও সেমভাবে লেখা হবে আমার, না দ্য অ্যামাউন্ট of work done, the amount of work done by the, এখানে কি বসবে, by the load, the amount of work done by the load is called as output। এটা অ্যান্সার লিখে দাও। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, না যে পরিমাণ ওয়ার্ক ডাউনটা করছি বাই দ্য লোডের সাহায্যে বা লোডকে নিয়ে, সেই হচ্ছে আমার আউটপুটটা। না যে পরিমাণ আমার লোড লিফটিং হচ্ছে সেটি আমার আউটকামটা, সেটি আমরা পাচ্ছি, আলটিমেট আউটকাম আমার ওটাই, সেটাই হচ্ছে আউটপুট। তাহলে আমরা আউটপুট সমান কী লিখতে পারি, তাহলে আউটপুট ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ওয়াই। ডাব্লিউটা কি, লোড, আর ওয়াইটা কি, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য লোড। এখানে লিখতে পারি হোয়ার ডাব্লিউ ইকুয়ালস টু লোড, আর এখানে ওয়াই হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য লোড। ঠিক আছে, এই দুটো আমি এখান থেকে লিখতে পারি।
এই তুলনায় গেল। এইবারে আমরা আসবো আরেকটা নতুন জায়গায়, যেটা হচ্ছে নেক্সট স্টেপ তোমরা বলতেই পারো, যেটা আরেকটা ভাইটাল জায়গা আমাদের, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। সেটা কি না এফিসিয়েন্সি। লেখাটা একটু বেঁকে যাচ্ছে, ধরো পেজটা সেভ করে নিয়ে নাহলে অসুবিধা হচ্ছে। এফিসিয়েন্সি, হ্যাঁ এফিসিয়েন্সিটা কি, দেখো আমি যে আউটপুটটা দিচ্ছি, সেই আউটপুটের সঙ্গে ইনপুটের যে আলটিমেট রেশিওটা, সেটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি। আমি যে পরিমাণ ইনপুট আউটপুট হলো আর যে পরিমাণ আমি ইনপুট প্রয়োগ করলাম, তাদের যে রেশিও, সেটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সিটা একটু লেখা যাক। তাহলে এই এফিসিয়েন্সিটা সম্বন্ধে একটু লেখা যাক। এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, বাংলায় হচ্ছে দক্ষতা বা কার্যকারিতা। এফিসিয়েন্সিটা কি না, the ratio of output to input, the ratio of output to input is called as the efficiency of a machine। না, দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুট, না আউটপুট আর ইনপুটের রেশিওটাই হচ্ছে আমার একটা মেশিনের, একটা মেশিনারি জিনিসের বা একটা মেশিনের আমার এফিসিয়েন্সি কত, সেটাই হচ্ছে আমার দক্ষতা। এটাকে আমরা কী দ্বারা ডিনোট করবো, না ইট ইজ ডিনোট বা ইট ইজ ডিফাইন্ড বা ইট ইজ ডিনোটেড বাই এটা দ্বারা আমরা এটা ডিনোট করবো। তাহলে আমরা আলটিমেটলি এফিসিয়েন্সি সমান কি লিখতে পারি, না এফিসিয়েন্সি সমান আউটপুট, সরি এটা লিখতে ভুল করলাম, এটা আউটপুট বাই ইনপুট। এইবারে দেখো আমরা একটু আগে কি দেখলাম, না একটু আগে দেখে এলাম ইনপুট সমান কি, ইনপুট সমানে কি লিখেছি পি ইন্টু এক্স, আর আউটপুট সমান আমরা লিখেছি ডাব্লিউ ইন্টু ওয়াই। তো সেটাই আমরা বসিয়ে দিই, আউটপুট সমান ডাব্লিউ ইন্টু ওয়াই, ইনপুট সমান পি ইন্টু এক্স, ওটা আমরা পেয়েছি। এইবারে আরেকটু আগে দেখা যাক, আরেকটু আগে কি না ভেলোসিটি রেশিও ভিআর সমান এক্স বাই ওয়াই, আর এম এ মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান ডাব্লু বাই পি। তো এটা আমরা লিখেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ ডাব্লু বাই পি, তাহলে ডাব্লু বাই পি কী হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ইন্টু এখানে কী আছে ওয়াই বাই এক্স আছে, তাহলে ওটা ওয়ান বাই যদি করি তাহলে ওয়াই এক্স বাই ওয়াই হয়ে যাবে, তাহলে সেখানে কী হবে ওয়ান ভিআর, আমরা এভাবে লিখতে পারি। তাহলে আলটিমেট হচ্ছে এম এ বাই ভিআর এফিসিয়েন্সি সমান। তাহলে আমরা এটাকে আর একভাবে লিখতে পারি, না এফিসিয়েন্সি, একটু লেখাটা বেঁকে গেল, না এফিসিয়েন্সি না efficiency of a machine can also be defined as ratio the ratio করে দাও, as the ratio of mechanical advantage advantage
টু দ্য ভেলোসিটি রেশিও হয়েছে। তাহলে এফিসিয়েন্সিকে আমরা আলাদাভাবে বলতে পারছি না, এফিসিয়েন্সি অফ এ মেশিন ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ মেশিন বা দ্য রেশিও অফ দ্য একটু ভুল বললাম আমি, সরি। The efficiency of a machine can also be defined as the ratio of mechanical advantage to the velocity ratio. এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও যে টোটাল যে আমরা আমাদের যে রেশিওটা বা যে আমাদের অনুপাতটা, সেটাই আমরা এফিসিয়েন্সি বলতে পারি। তাহলে আলটিমেটলি আমরা এফিসিয়েন্সি সমান যেটা লিখতে পারি, এফিসিয়েন্সি সমান MA/VR ইন্টু 100%। 100% কি না, এফিসিয়েন্সি ইজ অলওয়েজ বা আমরা বলতে পারি এফিসিয়েন্সিকে আমরা পার্সেন্টেজ দিয়ে বলতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা দেখবে এফিসিয়েন্সি ইজ অলওয়েজ যে মেশিনের ক্ষেত্রে লেস দ্যান 100%। আমরা এফিসিয়েন্সিকে 100% ডিনোট করবো, কিন্তু আমাদের মেশিনের ক্ষেত্রে না এই এফিসিয়েন্সিটা অলওয়েজ 100% থেকে লেস হবে না। কেন না, ডিউ টু ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের জন্য আমার এফিসিয়েন্সি সবসময় 100 থেকে ছোট হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেয়ার ফোর আউটপুট ইজ অলওয়েজ লেস দ্যান ইনপুট। আমরা তো বলতেই পারি তাহলে আউটপুটটা আমার সবসময় কী হবে, ইনপুটের থেকে ছোট হবে। আর আমরা এটাও বলতে পারি অ্যান্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ অলওয়েজ লেস দ্যান ভেলোসিটি রেশিও। আমরা একইভাবে ওটাও বলতে পারি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমার ভেলোসিটি রেশিওর থেকে আমার সবসময় কম আসবে। কারণ কি না, ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের জন্য এই যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা তোমরা দেখছো, এই যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা এটা সবসময় থাকে। আমার এমন কোনো মেশিন নাই যেটার এফিসিয়েন্সি আমার 100%। এফিসিয়েন্সি যে সমস্ত মেশিনের 100% সেগুলো হচ্ছে আইডিয়াল মেশিন। আর আমাদের এই যে বাস্তব জগতে কোনো কিছুই তোমরা জানো যে আইডিয়াল মেশিন বলে কিচ্ছু নাই। সেখানে তোমরা একটু হলেও দেখো কোনো মেশিনে যে আমাদের যে তোমরা দেখো হুইল দেখেছো আশা করি, যে এরকম যে গেজগুলো আমাদের থাকে এরকমগুলো তো দেখেছো আশা করি, যেগুলো আস্তে আস্তে ঘুরে যে আমাদের বড় বড় মেশিনারিতে যে থাকে। তো এইগুলোর মধ্যে যে ঘর্ষণগুলো হয়, এদের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাপ্লাইড হয়, তার জন্য আমাদের কী হয়, এফিসিয়েন্সিটা কমে যায়। তার জন্য যে আলটিমেট আমার আউটকাম যেটা চাইছি সেটা আমরা পাই না এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের জন্য। একটা তোমরা বাস্তব উদাহরণ নিলাম, যেমন ধরো তোমরা এখানে পড়াশোনায় পড়তে বসেছো, হঠাৎ দেখলে একটা মেসেজ এলো, ব্যাস হয়ে গেল। ওই যে মেসেজ এলো, মেসেজের সঙ্গে রিপ্লাই দিতে দিতে পড়াটা 12টা ডামাডোল পেয়ে গেল। তার ওখানে ওই যে মেসেজটা কি না, ওই মেসেজটা এখানে চলে এলো না, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, ফ্রিকশন হিসেবে এখানে কাজ করে গেল। তেমনি মেশিনের ক্ষেত্রেও যে ফ্রিকশন হিসাবে ওটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, যে ঘর্ষণগুলো আসবে সেগুলো আমার বাধা দেবে, সেটাই আমার এফিসিয়েন্সি 100% আসতে বাধা দেবে। তো আজকের ক্লাসে আমরা এই এফিসিয়েন্সি পর্যন্তই রাখলাম, এতটাই মতো থাকবে আজকে। নেক্সট ক্লাসে পরবর্তীতে আমরা আবার এই সিম্পল লিফটিং মেশিন নিয়ে আমরা নেক্সট পার্টটা আমরা আলোচনা করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। তো এখানেই এতদূর যে পড়ালাম, যতটা আমি ডিসকাস করলো যে আজকে বেসিক পার্টটা আমাদের ইন্ট্রোডাকশন পার্টটার কি আলোচনা হলো। এখানে যদি কারো কোথাও কিছু যদি অসুবিধা থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দাও। এছাড়া যদি কোনো কিছুতে অসুবিধা হয় তাহলে আমাকে পার্সোনালি ফোন করো, এবং তোমরা যদি আমার কাছে কোচিং নিতে চাও তাহলে ওই নাম্বারটিতে ফোন করে জানিয়ে দিও যে তোমরা আমার কাছে পড়তে চাও। তো আজকের জন্য এতটাই, ঠিক আছে? তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ অল।